স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। আপনারা সব স্যার গত ক্লাসের অ্যারিথমেটিক মিনের হ্যাঁ বলেন। ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক মিন স্যার, লাস্টের দুইটা কি আরেকটু আলোচনা করবেন স্যার কাইন্ডলি? প্রপার্টিজ স্যার, অ্যারিথমেটিক মিনের স্যার। কোনটা কোনটা? স্যার প্রপার্টিজ আগের স্লাইড স্যার। এইটা? জি স্যার। হ্যাঁ, এটা সমস্যা কি? স্যার এই যে 2 নম্বরে বলছে দ্য সাম অফ দ্য স্কয়ার ডেভিয়েশন অফ অল অবজারভেশন ফ্রম এম ইজ মিনিমাম। আমি যদি তিনটা সংখ্যা নেই 1 2 3 স্যার, হুম। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার না স্যার? না না না, ডেভিয়েশন, সাম অফ দ্য স্কয়ার অফ দ্য ডেভিয়েশন। আগে গড় বের করতে হবে। গড় হচ্ছে 2। 2 এর সাথে ওই তিনটার যে ডিফারেন্স 1 - 2 2 - 2 3 - 2, এইটার স্কয়ার। এইগুলো এই তিনটার স্কয়ার। স্যার তাহলে 1 মাইনাস 2 2 মাইনাস সাম অফ 2। দ্য স্কয়ার ডেভিয়েশন অফ অল অবজারভেশন ফ্রম এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন কত? 1 2 3 হলে এরিথমেটিক মিন হচ্ছে 2। জি স্যার। তাহলে প্রত্যেকটা থেকে 2 বাদ দেন, দিয়ে যে হয় ওইটাকে স্কোয়ার করবেন তিনটাকেই। 1 - 2 প্রথমে হচ্ছে 1 1 - 2 এর হোল স্কোয়ার, প্লাস 2 - 2 এর হোল স্কোয়ার, প্লাস 3 - 2 এর হোল স্কোয়ার। তাহলে স্যার আসলে 2 রেজাল্ট স্যার। আসে হবে, হ্যাঁ 2 হবে। ওইটাই হচ্ছে মিনিমাম, হচ্ছে ছোট আর হইতে পারে না। মানে কার চেয়ে ছোট স্যার এটা? হ্যাঁ, এটা কার চেয়ে ছোট স্যার? এটা নিজেই ছোট। আপনি যদি ওই রকম আর কিছু বের করতে চান রিলেশনশিপ, তাহলে পরে দেখবেন যে ওই যে সংখ্যাই পাওয়া যাবে যেভাবেই হোক। এরিথমেটিক মিনের জায়গায় যদি আপনি অন্য কোনো মিন নেন, জিওমেট্রিক মিন আছে, হারমোনিক মিন আছে, এগুলো এখানে নাই সিলেবাস। ওইগুলো যদি নেন তাহলে দেখা যাবে যে 2 এর চেয়ে ছোট কোনোটা পাচ্ছেন না, 2 হচ্ছে সবচেয়ে ছোট। ওইটা জাস্ট দেখে যান, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। কারণ হচ্ছে যে আপনাদের এই মিনেরও সবকিছু পড়ানো হচ্ছে না, শুধু এরিথমেটিক মিন পড়ানো হচ্ছে। ঠিক আছে? আর জি স্যার। স্যার কিন্তু আশা দেখেই স্যার, মানে আসলে এই যে এটা লেখা এগুলো ক্লিয়ার। আর স্যার একটা অঙ্ক ছিল স্যার, এটা কি করাইছিলেন স্যার গত ক্লাসে স্যার? কোনটা? ওই যে পার্সেন্টেজ অফ ম্যান এন্ড উমেন স্যার, পরের স্লাইড স্যার। স্যার এর পরের স্লাইড স্যার। এই যে স্যার প্রবলেম, দ্য ম্যান এজ অফ কম্বাইন্ড গ্রুপ অফ ম্যান এন্ড উমেন ইজ 30 ইয়ার্স। না না, এই অঙ্ক করাই নাই, কারণ এগুলো ইসে আসে না, আপনাদের সিলেবাসে নাই। এগুলো আছে, এক্সট্রা কিছু আছে, সেগুলো স্কিপ করে গেছে। আমরা গতদিনই যে এই ফর্মুলাটা নিয়ে আলাপ করে তারপরে একটা এক্সাম্পলে গিয়েছিলাম। জি স্যার। এখানে এইটাই আজকে মিডিয়ান। মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস উপরে যাবে n/2 মাইনাস পিসিএফ। পিসিএফ মানে কি? এই যে নিচে লেখা আছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার মানে বোঝাই যাচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা কলাম বের করতে হবে, সেইটা অফ দা মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের আগের যে ক্লাসটা তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে পিসিএফ। এফ ফ্রিকোয়েন্সি, আই হচ্ছে ক্লাস ইন্টারভেল। এই আমরা একটা দেখি অঙ্ক দেখলাম। আরো ক্লিয়ার দিতে পারবো মনে হয় স্যার। আচ্ছা এইটা দেখেন, এইটা দেখেন, এইটা দেখেন এক্সাম্পল। আজকে এখান থেকে শুরু করার কথা, একটু দেখেন। আমি তারপরে শুরু করছি 54 মতো, এখনই শুরু করবো। এই এক্সাম্পলটা দেখেন তো আপনাদের বইতে কোথায় আছে? ইলাস্ট্রেশন 5 স্যার। ভাই পেজ নাম্বার কত?
104। থ্যাংক ইউ ভাইয়া। 104 illustration 5 না, using the data of illustration 3. illustration 3 তে data কি ছিল? illustration 2 তার মানে আগে arithmetic mean এর ক্ষেত্রে যেটা করে আসা হয়েছিল illustration আমরা সেখানে আপার লিমিটটা নিছি স্যার। 3 তে সেই অঙ্কটাই এইটা আর কি। তো আমরা একটু দেখে আসি যে এটা, তাহলে এই অঙ্কটা দেখেন, as part of the preparation for a wage negotiation the personnel manager, এটা তো আমরা আগে করেছি অন্য কিছু বের করার ক্ষেত্রে, of a company has collected the following data from a sample of pay slips. She wishes to be able to use the average weekly wage figure in the negotiations. Evaluate the median of the sample. অন্যান্য জায়গায় যেমন এর আগে করেছি evaluate the arithmetic mean of the sample, এখানে আছে evaluate the, এই যে এখানে median of the sample। তাহলে এখানে দেওয়া আছে ওয়েজের রেঞ্জ দেওয়া আছে, ক্লাস ইন্টারভ্যাল হিসাবে, আর নাম্বার অফ এমপ্লয়িজ ইনভলভড ইন দ্যাট রেঞ্জ এইটা আছে। 180 to 185 পাউন্ড স্যালারি রেঞ্জে আছে, ওয়েজ রেঞ্জে আছে 41 এমপ্লয়িজ। 185 to 190 এইটা আছে 57। এইভাবে মোট 6টা ক্লাসে ভাগ করা আছে। তো এইটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে করব সেইটা একটু দেখেন। এখানে শুধু ওই অঙ্কটাই আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করলাম, যেহেতু আমাদের এই ফর্মুলায় পিসিএফ আছে। পিসিএফ মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এখন দেখেন এখানে টোটাল ফ্রিকোয়েন্সি কত, এন এর মানটা কত? এন এর মান হচ্ছে 170। এন এর মান 170। 170 যদি হয় তাহলে মিডিয়ান ক্লাস কোন জায়গায় হবে? আমরা বলছি মিডিয়ান হচ্ছে মিড পয়েন্ট। তা মিড পয়েন্ট 170, তাহলে তার অর্ধেক মানে 85 এ যাবে। 85 কোন ক্লাস কোন সোজা আছে দেখেন তো, এই যে 85 কোথায় আছে? 85 আছে 98 এর ভিতরে আছে। জি স্যার। তাই না? তার মানে এই মিডিয়ান ক্লাস 185 টু আন্ডার 90। তাহলে কিভাবে মিডিয়ান ক্লাস খুঁজে বের করতে হবে সেটা সবাই ক্লিয়ার করেন আগে। এইটা হলো মিডিয়ান ক্লাস। এইটা ক্লিয়ার কিনা? এটা মিডিয়ান ক্লাস কিভাবে হলো? ওই n/2। n/2 মানে 170/2। 172 ইকুয়াল টু 85। 85 তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যান। ফার্স্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 41, 85 হচ্ছে এই 98 এর ভিতরে আছে। তাহলে দেখেন এই 98টা হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে এই যে এল এর মানটা হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। এল এর মান হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট। কত হবে এটা? 85, 185। ঠিক আছে। মিডিয়ান ক্লাসটা কিভাবে পাই করব? এই তো এই যে এতক্ষণ তো এটাই বলছিলাম। মিডিয়ান ক্লাস হচ্ছে টোটাল যে ফ্রিকোয়েন্সি এফ এর এখানে যে যোগফলটা বের করলাম 170, অথবা লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে 170। এই 170 হচ্ছে যে মোট ডেটা সংখ্যা এখানে 170টা। তাহলে মিডিয়ান হবে এর মাঝামাঝি, অর্থাৎ 85তম পজিশন। 170কে 2 দিয়ে ভাগ দিলে হয় 85। সেই 85 কোন জায়গায় আছে? 85 সিরিয়ালের সেই ডেটাটা কোথায় আছে? এইটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকেই বের করা সহজ হবে। আবার এফ থেকেও আন্দাজ করতে পারেন যে প্রথমটাই আছে 41টা ডেটা, দ্বিতীয়টাই আছে 57টা। 41 আর 57 যোগ করলে হয় 98। তাহলে 85 এই 57-র ভিতরেই আছে। আপনি যদি 41, 42, 43, 44 এইভাবে গুনে যান তাহলে এই 57-র ভিতরেই আপনি 85 পেয়ে যাবেন। তার মানে এই ক্লাসটাই হচ্ছে মিডিয়ান ক্লাস 185 থেকে আন্ডার 90। বোঝা গেল? যিনি প্রশ্ন করেছিলেন
জি স্যার। তাহলে এই যে মিডিয়ান ক্লাস পেলেন 185 টু আন্ডার 90, এর লোয়ার লিমিট কোনটা? 185। এই ফর্মুলাতে আপনারা জান, ফর্মুলায় কি আছে? মিডিয়ান ইকুয়াল টু লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস এল, উপরে যাবে n বাই 2। n ইকুয়াল টু কত দেখেন উপরের টেবিলের যোগফল f এর 170, এটা হচ্ছে n এর মান, মাইনাস cf। pcf টা কিভাবে বের করতে হয় সেটা দেখেন, খেয়াল রাখবেন এটা, না হলে পরে আবার প্রশ্ন করবেন। pcf হচ্ছে, আমরা জানি যে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে এই মিডিয়ান ক্লাস প্রিসিডিং হচ্ছে আগের, সাকসিডিং হচ্ছে পরের। তাহলে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 57, তার আগের ফ্রিকোয়েন্সি কত? 41। তাহলে পিসিএফ হচ্ছে 41। বোঝা যায় সবার কাছে? ক্লিয়ার? স্যার আমরা তো স্যার এই 41 নিব না, আমরা তো কিউমুলেটিভের 41 নিব স্যার। ঠিক আছে, ওই 41ই নেন, ওইটাই ঠিকই আছে, আপনি যেটা বলছেন ওইটা ঠিকই আছে। তারপর স্যার আই এর মানটা হচ্ছে ক্লাস ডিফারেন্স ইন্টারভ্যাল, 85 থেকে 190 কত হয়? স্যার তাই। আর নিচে ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। কিসের ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি অফ দ্য কিউমুলেটিভ, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস কত? 57। একটা কোশ্চেন আছে স্যার, এখানে এসেছে বলছে 180 টু 185, মানে আন্ডার 185, তার মানে হচ্ছে ওর মধ্যে 185 নাই, মানে 185 নিচে। কিন্তু এখন যদি বলতো 180 টু 185, তার মানে ক্লাস ইন্টারভাল তো 6 হতো না? ওই লিমিট ওইটাই ধরে নেন, আপনি মনে করতেন যে 5 হলো কোত্থেকে, তাই তো? নাম বলছিলাম যে যদি 180 থেকে 185 হতো, মানে আন্ডার লেখা না থাকতো, তাহলে এখানে 6 হতো না ক্লাস ইন্টারভাল? না, এখানে আন্ডার এবং আন্ডারটা ইউজ করছে কেন? যে মনে করেন যে এই যে সংখ্যাগুলো 170টা সংখ্যা আছে, এর ভিতরে একটা সংখ্যা আছে 185, তাহলে ওইটাকে আপনি কোন ক্লাস এটাকে প্রথমটাই দিবেন না দ্বিতীয়টাই দিবেন, এইটাকে চিহ্নিত করার জন্যই আন্ডারটা ইউজ করছে তারা। তাছাড়া না, ওখানে 185ই ধরবেন আপনি। তার মানে আন্ডার না থাকলেও স্যার এখানে 5 ক্লাস ইন্টারভাল হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আন্ডার 185 মানে কি? 185 এর চেয়ে হয়তো খুবই কম, মনে করেন যে 184.9999 আছে, মানে 99 পয়সা, 184 টাকা 99 পয়সা, ওইটাও ওই 85 টাকায় ধরতে পারি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার করেন সবাই, কারোর কোনো কনফিউশন থাকলে বলবেন এখানে, এটা যদি গোলমাল থাকে তাহলে কিন্তু পরে বুঝতে পারবেন না। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার ইন্টারভেলটা কি হচ্ছে শুধুমাত্র আমি যেখানে মিডিয়ানটা বের করলাম সেটাই ইন্টারভেল, নাকি সবগুলা ইন্টারভেল স্যার আমার মানে বিবেচনা করা দরকার? হ্যাঁ, না, যেটা মিডিয়ান ক্লাস সেটারই স্যার এখন অন্যগুলার যদি মোটামুটি সেম হবে, তারপরেও মিডিয়ান ক্লাসের ইন্টারভেল। স্যার এখানে যদি অন্যগুলার স্যার কম বেশি থাকে, ডিফারেন্স থাকে, কম বেশি থাকলে পরে ওইটা পরে দেখা যাবে, ওইটার যে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারা ডেনসিটি বের করলেন না এর আগে? হ্যাঁ হ্যাঁ, ওই রকম করে নিতে হবে। দেখি ওই রকম যদি আসে তখন বুঝিয়ে দেবো। মিডিয়ামের যে ওই আরেকটা স্যার একটু ক্লিয়ার করুন যে 185 আর 190 কেন নিলাম? কোনটা? স্যার এই যে আমরা যে এল তারপরে n/2 যে সূত্র দিলাম যে 185 আন্ডার 190, এইটা কেন নিলাম? এই লাইনটা কেন নিলাম? এই লাইনটা তো আপনার ইসে অঙ্কে দেওয়া আছে, এটা আপনার আগের অঙ্কটা দেখলেন না? এই যে কি দেওয়া আছে, এই যে উনি বলছে মিডিয়ানটা কেন এই ক্লাসটাই হলো, সেটা কথা বলছি। এইটা তো তা আপনাদের এতক্ষণ বোঝালাম কি এটা মিডিয়ান ক্লাস কেন, এটা তো আমি বারবার আপনাদেরকে বলছি যে কেন মিডিয়ান ক্লাস। আপনি কি পরে জয়েন করছেন কিনা? না স্যার, ওইটা খেয়াল করে নাই স্যার। এটা বুঝছি স্যার, সূত্রটা বুঝছি। ওইটা স্যার 1 মিনিট নষ্ট করা মানে এই যে মোট 70 জন আছেন, 70 মিনিট নষ্ট হলো। শুনেন, এই যে এন হচ্ছে কি টোটাল নাম্বার, টোটাল ফ্রিকোয়েন্সি কত? 170, তাহলে হবে এর অর্ধেক। আচ্ছা 85, তো 85 আছে কোথায়? 85 পজিশন কোন জায়গায়? এই 98 এর ভিতরে আছে 85, অর্থাৎ 41 আছে প্রথমটাই, 42 হইলে দ্বিতীয় ক্লাসে চলে যাচ্ছে। তাহলে এইভাবে 98 পর্যন্ত আছে দ্বিতীয় ক্লাসে, আমার দরকার 85, তাহলে 85 ওই দ্বিতীয় ক্লাসে আছে, অতএব মিডিয়ান ক্লাস। বুঝতে পারছি। তার মানে স্যার আমাদের এই অঙ্কে প্রথমেই হলো আপনার ফ্রিকোয়েন্সিটা বের করে নিয়ে তারপরে এন দিয়ে এনটা বের করার পরে দেন অঙ্কটা করতে পারবো। ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে, ফ্রিকোয়েন্সি বের করার কিছু নেই, মানে যোগ করে স্যার দেওয়া আছে, এটা
যোগফলও বের না করলেও চলে, কারণ হচ্ছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলে লাস্ট যে ফিগারটা হ্যাঁ, এটাই যোগ। ঠিক আছে স্যার আইটা কিভাবে কই থেকে নিছেন? আই কি জিনিস? আইটা কি? ইন্টারভেল স্যার। ইন্টারভেল কিভাবে বের করতে হয়? যে এই যে ইন্টারভেল মানে যে এত থেকে Difference. 85 থেকে 90। 185 থেকে 190 ডিফারেন্সটা নির্দেশ করছে, আচ্ছা অথবা 190 থেকে আমাদের যে ক্লাস ইন্টারভেল কত এটা নির্দেশ করতেছে। ঠিক আছে, জি স্যার। তারপরে দেখেন এটা সিম্পলিফিকেশনটা, যে এল এর মান 185, 170/2, 85 হলো -41 সমান 44, নিচে 57 ইনটু 5, এইটাকে সিম্পলিফাই করলে 188.86, এইটাই হচ্ছে মিডিয়ান। হেন্স দা ম্যানেজার ক্যান ইউজ অ্যান এভারেজ উইকলি ওয়েজ অফ 188.86 ইন দ্য নেগোসিয়েশন। এইটা গেল। এখন আমি এইটাকে একটু বয়ে যাই, গ্রাফিক্যালি কিভাবে করছে সেইটা বোঝাই। এই যে এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যালি কিভাবে করলো দেখেন। এই গ্রাফটা কিভাবে আঁকবো আপনাদের বইতে বের করেন এইটা, ঠিক আছে? বইতে ঠিক আছে 105 মনে হয় নাকি পেজ নাম্বার। স্যার এখানে আমরা সবসময় বলছি যে হরাইজন্টাল এক্সিস বা এক্স অ্যাক্সিস হবে হচ্ছে ক্লাস ইন্টারভেল বা ক্লাসটা থাকবে হচ্ছে হরাইজন্টাল এক্সিস বরাবর, অর্থাৎ ওয়েসটা। আর এই ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটাই বলি। এখানে যেহেতু আমরা মিডিয়ানের সময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয়, এই জন্য এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রাখা হয়েছে। এখন এই যে মূল বিন্দু ক্লাসের এখানে শুরু হইলে 180 থেকে, আমাদের ওই যে অঙ্কটা দেওয়া আছে, এই যে 180 থেকে শুরু, লাস্ট 210, 180 থেকে শুরু, তারপর 105 গ্যাপে 180 থেকে 185, 185 থেকে 190, 190 থেকে 195, ক্লাসগুলো এইভাবে আছে, এইভাবে 210 পর্যন্ত আছে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল কত? 41, 98, 125, 148 এইরকম। তাহলে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 0 থেকে শুরু করে হাইয়েস্ট আছে 170। এখানে এই যে 170, এরা একটু বাড়িয়ে নিল 180 পর্যন্ত। এই যে এটা হচ্ছে এইভাবে আপ টু 180। তারপরে আমি হচ্ছে যে প্রথমে হচ্ছে 180, হাইয়েস্ট লিমিট আছে 185। একটু আমি একটা কল ধরে নিই একটু। তাহলে এখানে দেখেন, তাহলে এই যে এই পয়েন্ট গুলা, এই যে এখানে দেখেন এই যে হলুদ গ্রাফের উপরে 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট কোত্থেকে পেলাম। এখন ওই যে আপার লিমিটের বিষয়টা আসবে। যেমন ধরেন আপনি যদি এখানে যান, দেখেন 180 থেকে 185, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 41, পয়েন্টটা হবে 185, 41, দ্বিতীয়টা হবে 190, 57, 190, 98 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেহেতু, তৃতীয়টা হবে 195, 125, চতুর্থটা হবে 200, 148, তার পঞ্চমটা 205, 163, লাস্ট ওয়ান 210 and 170। এই পয়েন্টগুলো ফিক্স করে এই যে পয়েন্টগুলো আমি গ্রাফ পেপারে লোকেট করলাম। তারপরে এগুলো আপনারা ফ্রি হ্যান্ডে অথবা এখানে স্ট্রেট লাইনে স্কেল বসায় এইভাবে যোগ করে দিল, যোগ করলে এই গ্রাফটা পেয়ে গেলাম। কারোর কোনো সমস্যা আছে কিনা? বইতে দেখেন এটা ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, বা এই গ্রাফ আগেও বুঝিয়েছি। এই গ্রাফটা আঁকার পরে
আমাদের দরকার হচ্ছে মিডিয়ান ভ্যালু। মিডিয়ান ভ্যালুটা কোথায় আছে? ওই রেঞ্জের ওই যে ক্লাসের ভিতরে আছে। মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? মিডিয়ান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 85, ওই যে 170 ডিভাইডেড বাই 2, n/2। এই যে ওয়াই অ্যাক্সিস এর উপরে 85 এর জায়গাটা এরা ফিক্স করলো। বোর্ডে এইটা দিয়ে আমি ডান দিকে গ্রাফে চলে গেলাম, গ্রাফ থেকে আবার নিচের দিকে নামলাম, নেমে এক্স অ্যাক্সিস কে টাচ করলাম যে পয়েন্টে, ওইটাই হচ্ছে মিডিয়ান। এবং গ্রাফ পেপার থেকে দেখবেন এইটার ভ্যালু ওই যে আমরা অঙ্ক করে যেটা বের করলাম 188.86, এইটাও 188.86 বা ওই রকম একটা 189 পাবেন আর কি। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এটা গ্রাফিক্যালি বের করতে হয়। প্রশ্ন না থাকলে আমি পরেরটায় চলে যাই। না স্যার, প্রশ্ন নাই। এরপরে আমরা যে অঙ্কটায় যাব এইটা, এখানে দেখেন আর একটা এক্সাম্পল। Draw the algebra for the following on the out product cube and find the median. দেখেন আমরা এর আগের অঙ্কটা যেটা বইতে দেখালাম, এই যে গ্রাফ কিন্তু অজীব আঁকলাম, যদিও অজীবের আর এই যে নিচেই দেখেন লেখা আছে অজীব ওয়েজ ডিস্ট্রিবিউশন। অজীব কোনটাকে বলি আমরা? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভার্সেস ক্লাস, বা ক্লাস ভার্সেস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে গ্রাফটা, সেইটাকে আমরা বলি অজীব। স্যার কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি অজীব? কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে যে গ্রাফটা আঁকি ওইটাই হচ্ছে অজীব। এখন পরের অঙ্কটাই কিন্তু আপনাকে বলে দিচ্ছে ড্র দা অজীব, তার মানে আপনাকে বলে দিচ্ছে গ্রাফিক্যালি যেতে। যদিও আমি স্লাইডে এইটা গ্রাফিক্যালি দেখাই নাই, এখানে কি আছে একটু আমরা দেখে নিই। যে এখানে গ্রাফিক্যালি দেখানো আছে, বইতে যেটা আছে ওইটা গ্রাফিক্যালি দেখানো আছে, কিন্তু আমরা এইটাই ইসে করলাম, এইটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি এটা বা এটা করি নাই। এটা আপনারা দেখেন যে এই যে অঙ্কটা দেখেন, এটা একটু বইতে কিভাবে করছে ওইটা একটু খেয়াল করেন, তারপরে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অল্প 1 মিনিট দেখেন এটা কিভাবে করলো, আগের অঙ্কের মতোই। ইফতেখার ভাই মিউট করে রাখেন ভাইয়া। ইফতেখার ভাই আসলে মিউট করেন আপনি। ক্লিয়ার কিনা দেখেন, এখানে আউটপুট লেভেল হচ্ছে 350 থেকে আন্ডার 360, আগের অঙ্কটার মতোই। ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ ডেজ 46543। তাহলে নতুন যে কলামটা করলাম এটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলাম। এইটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম হচ্ছে 4 + 6 10 10 + 5 15 15 + 4 19 19 + 3 22। এখানে কিন্তু দেখেন যোগ করে দেখাই নাই, কারণ যোগফল 22। আপনাদের কাছে ক্যালকুলেটর আছে এখন? খাতা কলম ক্যালকুলেটর? জি স্যার। স্যার এই অঙ্কটা ম্যাথমেটিক্যালি করেন তো, আমি বলে যাচ্ছি, দেখে ক্যালকুলেশন করে বলেন কত আসছে। জি স্যার। যেমন এখানে আছে 22, 22 এর অর্ধেক কত? 11। 11 কোন জায়গায় আছে? তাহলে এখানে থার্ড ক্লাস, থার্ড ক্লাস হ্যাঁ 15তম ঘরে 3 যেটা থার্ড যেটা জি স্যার। 4 আর তারপর 10, আমার দরকার 11। 11 আছে 15 এখানে, তাই না? জি স্যার। তাহলে 15 সোজাসুজি ক্লাসটা কত? 370 380। এইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের ক্ষেত্রে আপনি ওই ফর্মুলায় যদি বসাতে যান তাহলে লিখবেন মিডিয়ান ক্লাস এল এর জায়গায় লিখবেন 370, লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস। ঠিক আছে? জি স্যার। প্লাস উপরে যাবে n/2 মানে 22/2 মানে 11, 22/2 জি স্যার 11 মাইনাস প্রিসিডিং ক্লাস অফ প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে 3 নাম্বারটা যদি মিডিয়ান ক্লাস হয়, হবে স্যার। হ্যাঁ
10 10 স্যার, হবে। 10, হ্যাঁ 10। নিচেই জি, কত স্যার। হবে? নিচেই হবে 15 ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস 5 স্যার 5 ইনটু ক্লাস ইন্টারভেল 10, এখানে 10, তাই না? জি স্যার তাহলে কত? জি, স্যার। 370 372 প্লাস উপরে হচ্ছে 11 মাইনাস 10 মানে 1, নিচেই হচ্ছে 5 5 নাকি? নিচেই 5, তাহলে 1/5 ইনটু 372 2 হলো, তাহলে 372 হবে। এই দেখেন গ্রাফিক্যালি 372 বেড়েছে, ঠিক আছে? জি স্যার ওইটা হলো ম্যাথমেটিক্যালি, এটা হলো গ্রাফিক্যালি। যদি গ্রাফিক্যাল উল্লেখ না করে আপনারা ম্যাথমেটিক্যাল যেতে পারেন, যদি কিছুই উল্লেখ না করে তবুও ম্যাথমেটিক্যাল যেতে পারেন, আর যদি গ্রাফিক্যাল উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই গ্রাফ পেপার নিয়ে করতে হবে। সেক্ষেত্রে ওই আগের অঙ্কের মতোই আপনার এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট যেটা আছে সেটা দিয়ে শুরু করবেন। যেমন এখানে আছে 3 না, লোয়ার লিমিটটা আছে 350 থেকে 400 পর্যন্ত আছে, তাহলে এখানে 350 থেকে 360, 360 থেকে 370, এইভাবে 350, 60, 70, 80, 90, 400, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে হাইয়েস্ট 22, তাহলে 0 থেকে শুরু করে আপনি 30 পর্যন্ত লেখলেন, 25 পর্যন্ত লেখলে হয়, কোনো সমস্যা নেই। পরে এখানে পয়েন্ট গুলা কি 354, এই না 364, 376, 3 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে 364, 370 10, 380 15, 390 19, 422, এইগুলো এই পয়েন্ট গুলো পেয়ে গেলেন। পাওয়ার পরে এটা আপনি যোগ করে দিলেন, এই আপনি অজিবটা পেয়ে গেলেন। অজিবের পরে আপনার কাজ হচ্ছে মিডিয়ান বের করা। মিডিয়ান হচ্ছে এই 22-এর অর্ধেক, মিডিয়ান ফ্রিকোয়েন্সি 11, তাহলে এই ওয়াই অ্যাক্সিস থেকে 10-এর পরে 11 চিহ্নিত করলাম, তারপরে ডান দিকে গ্রাফ পর্যন্ত চলে গেলাম, গিয়ে নিচের দিকে নামলাম, যে এটা এক্স অ্যাক্সিসকে কোথায় টাচ করে সেইটাই হচ্ছে মিডিয়ান। স্যার আমরা গ্রাফ যখন চাইবে স্যার, হ্যাঁ, তখন তো আমরা ম্যাথটা করে গ্রাফটা করাটা ভালো হবে, নাহলে তো করতে পারবো না স্যার। তখন আমরা অঙ্কটা করে গ্রাফটা করতে হবে না স্যার? এইটা অঙ্কটা করে দেখানোর দরকার নেই, অনেক সময় চেকিং এর জন্য, যে ঠিক আছে 372 এইটাই এক্সাক্ট, আপনি দেখবেন যে এইটার হয়তো 372 চিহ্নিত করলেন, 11 চিহ্নিত করলেন, এইভাবে যোগ করে দিলেন, তাহলে বোঝা যাবে যে আপনি আমরা তো স্যার মিডিয়ান বের করার জন্য অ্যাটলিস্ট ওয়ার্কিংটা তো করতে হবে স্যার, তার চাইতে আমরা যদি না ওয়ার্কিং এখানে এই অঙ্কের ক্ষেত্রে কোনো ওয়ার্কিং দরকার নেই। যদি আপনি গ্রাফিক্যাল মেথড ইউজ করেন কোনো ওয়ার্কিং এর দরকার নেই। স্যার আমি যদি গ্রাফিক্যাল মেথডের কথা বলি, আমি তো এখন অঙ্কটা করে দিলে সমস্যা আছে কিনা, কারণ হুট করে হ্যাঁ যখন আমার সমস্যা কাছে আছে, সমস্যা আছে, আপনার কাছে অঙ্ক চাইনি তো। স্যার এখানে অঙ্ক হচ্ছে আপনি- একটু হয় তখন এক্সাক্ট 372 বের করে দিলাম, স্যার ঠিক আছে? স্যার এইটা হলো মিডিয়ান, আমাদের এই পর্যন্ত শেষ হলো। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে মোড। স্যার এখানে একটু স্যার একটু কি সমস্যা? স্যার ওই যে মিডিয়ান বের করার পরে যে স্যার যে আপার লিমিটের সাথে যে স্যার ফ্রিকোয়েন্সি একটা কম্বিনেশন করলেন স্যার, এটা একটু বুঝতে পারি। ওইটা হচ্ছে ওই গ্রাফের পয়েন্ট, গ্রাফের পয়েন্ট গুলো লোকেট করার জন্য। যেমন আপনার এইটা যেরকম হচ্ছে আপনার এই যে ওই গেল এই যে এখানে হচ্ছে যে এই যে পয়েন্ট 1টা 2টা 3টে 4টে 5টা, এই 5টা মানে এখানে 5টা ক্লাস আছে, তাহলে এই পয়েন্টটা কিভাবে বের করলাম? এই পয়েন্টটা দেখেন নিচে হলো 360 আর বামে হলো 4, তাহলে এই যে 360 এই যে 4 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপরে একটা 370 10, এই দেখেন 370 এই সোজাসুজি এই পয়েন্টটা বাঁ দিকে 10, ঠিক আছে? স্যার এইভাবে তার মানে স্যার এইভাবে ম্যাথ গ্রাফে দেখাতে বললে ম্যাথ না করেও মানে করা যাবে স্যার? ম্যাথ না করেও না, ম্যাথ যদি গ্রাফিক্যাল চাই ম্যাথ করবেনই না, আপনার কাছে তো ম্যাথ চাইনি। আর যদি কিছুই না বলে তখন আপনি গ্রাফ না করলেও চলবে, শুধু ম্যাথ করলেও চলবে, শুধু আবার ম্যাথ না করলেও চলবে, শুধু গ্রাফিক্যালি চললেও চলবে, যে কোনোটা, কিন্তু দুটোই দরকার নেই। জি স্যার।
এবার আসেন মোড, এইটা একটু দেখেন, বইতে দেখেন। মোডের ক্ষেত্রে এইটা একটু পড়েন, এই যে বইতে যেটা আছে এটা একটু পড়েন। এখানে দেখেন মোড, এইটা মোডের বাংলাটা কি? প্রচুরক। দেখেন, the mode or modal value of a data set is that value that occurs most often, and it is the remaining most widely used average. এবং এটা হচ্ছে এক ধরনের এভারেজ যেটা বেশ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু দেখি, এখানে দেখেন the mode is the value that occurs with the highest frequency in a data set. ওখানে বললো সোজা কথা, এটা ফ্রিকোয়েন্সি বা গ্রুপ ডাটাই হোক আর আনগ্রুপ ডাটাই হোক, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কোনো সংখ্যা যত যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার এসেছে সেইটাই হচ্ছে মোড। আর ফ্রিকোয়েন্সি বা গ্রুপ ডাটার ক্ষেত্রে বলা হবে যে যেটা ফ্রিকোয়েন্সি যেটা সবচেয়ে বেশি সেইটাই হচ্ছে মোড, এবং ওই ক্লাসটাকে বলা হয় মোডাল ক্লাস। এর আগেরটা আমরা দেখলাম মিডিয়ান ক্লাস, এবার যে ক্লাসটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে মোডাল ক্লাস। মিডিয়ান ক্লাস আমরা আইডেন্টিফাই করেছিলাম যে ফ্রিকোয়েন্সি টোটাল তার অর্ধেক ফ্রিকোয়েন্সি যে ক্লাসে আছে, যে ক্লাসের ভিতর পর্যন্ত আছে, ওই ক্লাসটাকে আমরা বলেছিলাম মিডিয়ান ক্লাস। আর মোডাল ক্লাস হবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সি, যেমন এই যে নিচে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে দেখেন এই যে ফ্রিকোয়েন্সি দুটো অঙ্ক দেওয়া আছে, একটা এ একটা বি। এই নাম্বার অঙ্কটায় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, তাহলে এখানে মোড হচ্ছে 1। আবার ডান পাশের এই ক্লাস সিস্টেমে যদি যাই, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? 57, তাহলে মোডাল ক্লাস হবে 185 to 90। এইভাবেই হচ্ছে মোডাল ক্লাস বা মোড চিহ্নিত করা হয়। নিচে এই সলিউশনটা দেখে কি the mode is the value with the highest frequency, so here the mode is 1 complaint per week। এই যে দেখেন mode is 1 complaint per week, তার মানে একটা কমপ্লেইনই ছিল যেটা সবচেয়ে বেশি সপ্তাহে আমরা পেয়েছি, সেটা হচ্ছে 12 সপ্তাহ। অতএব 1 হচ্ছে এইটা। ঠিক এইটার বেলায় আমাদের মোডাল ক্লাস হবে 185 to 90। এইটা গেল হচ্ছে, আচ্ছা আমরা একটু বইয়ের থেকে দেখে আসি এখানে কি বলছে। এই যে অঙ্কটা এ নাম্বারে দেওয়া আছে এইটা, এরপরে আমরা যাই, এই যে দেখেন সলিউশনটা দেওয়া আছে, এই নাম্বারে দেওয়া আছে কি the mode is the value with the highest frequency, যেটা ওই যে স্লাইডের ক্ষেত্রেও লেখা আছে। আর এখানে আমি বি নাম্বারটা গ্রাফিক্যালি কিভাবে করা হয় সেইটা এখানে বোঝানো আছে, সেইটা আমি বুঝিয়ে দেব। তার আগে আমি আবার একটু স্লাইডে যাই। এখানে যেমন বইতে ম্যাথমেটিক্যালি কিভাবে করা হবে সেটা কিন্তু বইতে দেওয়া নেই, যেটা এখানে দেওয়া আছে এটা একটু দেখেন। তারপরে গ্রাফিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রথম কথা হচ্ছে যে ক্যালকুলেশন অফ মোড আনগ্রুপ ডাটা, যেটা গ্রুপ না থাকে সেখানে দেখবেন কোন সংখ্যাটা ম্যাক্সিমাম নাম্বার আসলো, সেইটাই হচ্ছে মোড। দি ভ্যালু হুইচ অকার্স দ্য ম্যাক্সিমাম নাম্বার
of times is the modal value. আর গ্রুপ ডাটার ক্ষেত্রে এই যে ফর্মুলাটা দেখেন, এইটাও আপনাদের এই সীমার বইতে কিন্তু নেই। এটা হচ্ছে মোড ইকুয়াল টু এল। এল মানে আবার ওই একই জিনিস মিডিয়ানের মতো, যে লোয়ার লিমিট অফ দা, এখানে আগে ছিল মিডিয়ান ক্লাস আর এটা হবে মোডাল ক্লাস। লোয়ার লিমিট অফ দা মোডাল ক্লাস প্লাস উপরে আর নিচেই দেখেন দুটো জিনিস আছে, ওই ত্রিভুজের মতো দেখতে। ডান দিকে সাবস্ক্রিপ্ট হচ্ছে 1 আর নিচে আর একটা এক্সট্রা আছে 2। এইটাকে বলা হয় ডেল্টা। ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা। এটাকে বড় হাতের এবিসিডি যেরকম আছে, ছোট হাতের এবিসিডি আছে, গ্রেক লেটারের ক্ষেত্রেও ক্যাপিটাল স্মল এইগুলো আছে, তাই এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা। ডেল্টা মিন্স ডেল্টা সামথিং ডিফারেন্স আর ডেভিয়েশন। এটা কি সেটা আমরা একটু পরেই দেখছি। শুধু মোডের ফর্মুলাটা একটু দেখেন। মোড ইকুয়াল টু এল প্লাস উপরে যাবে ডেল্টা 1, নিচে যাবে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু এর আগের ফর্মুলার মতো আই। আই হচ্ছে ইন্টারভেল, মোডাল ক্লাস, দি সাইজ অফ দা মোডাল ক্লাস। একদম লাস্টে দেখেন আই এর কথা বলা আছে, সাইজ অফ দা মোডাল ক্লাস। অর্থাৎ আপনি যে মোডাল ক্লাস বের করবেন এইটার ইন্টারভেলটা কত সেইটা আর কি আই এর ভ্যালু। এখানে ডেল্টা 1 এবং ডেল্টা 2টা কিভাবে বের করতে হবে তার আগে আমি আবার একটু স্মরণ করিয়ে দিই মোডাল ক্লাসটা কিভাবে বের করব, যেটা একটু আগে আমরা আলাপ করেছি। আমি আবার রিপিট করছি, মোডাল ক্লাস হচ্ছে সেই ক্লাস যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। যেমন এর আগের অঙ্কটাই আমরা দেখেছি, সেটা হলো 57 ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো মোডাল ক্লাস ইজ 158 টু 190। আশা করি ক্লিয়ার। এখন ডেল্টা 1 কি জিনিস সেইটাতে আসেন। এখানে পড়ে দেখেন কি বলা আছে, the difference between the frequency of the modal class, frequency of the modal class যেটা আমরা আগে দেখেছিলাম 57, and the frequency of the pre-modal class. Pre-modal class মানে modal ক্লাসের জাস্ট আগের ক্লাসটা। modal ক্লাস ছিল 57, তাহলে pre-modal ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 41 আর modal ক্লাস হচ্ছে 57 আর post-modal ক্লাস হবে 27। বোঝা গেল আশা করি। প্রি মানে আগের, পোস্ট মানে পরের। প্রি মোডাল মানে আগের, আগের মোডালের আগের। মোডাল ক্লাস কত 57 থেকে 185 টু 90, এর আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 41, এটা হলো প্রি মোডাল ফ্রিকোয়েন্সি। আর পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি 27, এটা পোস্ট মোডাল ফ্রিকোয়েন্সি ডেল্টা 2। তাহলে ডেল্টা 1 বলছে এই 57 মাইনাস 41, এটা হচ্ছে ডেল্টা 1। আর ডেল্টা 2 বলছে 57 মাইনাস 27, এটা হচ্ছে ডেল্টা 2। আশা করি ক্লিয়ার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এইটাই হচ্ছে ডেল্টা 1 ডেল্টা 2। আর একটা শর্ট ফর্মুলা আছে নিচেরটা, এটা জাস্ট একটু লিখে রাখেন, এটা আপনাদের বলতে মনে আছে যে যদি দেখা যায় যে পুরা ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া নেই, মনে করেন মিডিয়ান এবং মিন দেওয়া আছে, বললো যে মোড বের করেন, তখন মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। মিন মিনস এরিথমেটিক মিন। এই ফর্মুলাটাও একটু নোট করে রাখবেন। মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আমরা দেখি এর পরের অঙ্কটা, ওই যে বি নাম্বার অঙ্ক যেটা, সেই অঙ্কটা আমরা কিভাবে করলাম উপরে দেখেন সলিউশনটা আছে। এইটা একটু দেখেন, আমি আবার বোঝাচ্ছি। এখানে দেখেন মোড ইকুয়াল টু, এই ফর্মুলাটা সেটআপটা ঠিক আছে কিনা এটা একটু সবার কাছে ক্লিয়ার কিনা দেখেন। মোডাল ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে 185 প্লাস
ডেল্টা ওয়ান হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস তার আগের ফ্রিকোয়েন্সি, আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। ঠিক এইটাই আবার নিচেই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি ইন্টু আই এর মান হচ্ছে 5, 185 থেকে 190, ইন্টারভেল হচ্ছে 5। এইটাকে সিম্পলিফাই করলাম 185, 57 থেকে 41 বাদ দিলে 16, আর এখানে 57 থেকে 41 বাদ দিলে 16, তার সাথে যোগ হবে আরো 30, 57 থেকে 27 বাদ দিলে 30 হয়, এই দুটো যোগ করলে হয় 46 ইন্টু 5। এইটাকে সিম্পলিফাই করলে হয় 186.74। দিস ইজ দ্য মোড অফ দিস পার্টিকুলার প্রবলেম। ক্লিয়ার কিনা সবাই বলেন, ম্যাথমেটিক্যালি এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। জি স্যার। তাহলে দেখেন মিডিয়ানের ক্ষেত্রে আমরা করেছি অঙ্ক, মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেগেছে, তাই না? মোডের ক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার নেই। অর্থাৎ অজিব যেটা গ্রাফিক্যালি আমরা ইউজ করেছি, এঁকেছি, সেইটা মিডিয়ানের ক্ষেত্রে দরকার আছে, মোডের ক্ষেত্রে দরকার নেই। এই বিষয়গুলো একটু ক্লিয়ার রাখতে হবে যে মোড বের করতে গেলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার নেই। যদি একই প্রবলেমে মোড এবং মিডিয়ান বের করতে বলে তাহলে তো দেখা যাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কলামটা আমি করব মিডিয়ান বের করার জন্য, কিন্তু মোড বের করার জন্য ওই কলামটা আমার দরকার নেই। এইগুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা কিন্তু রাখতে হবে, না হলে পরে ওই পরীক্ষার হলে যে কি যেন স্যার বলেছিলেন যে মোড বের করতে তাহলে তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার, দেখবেন যে আসলে ওইটা কোনো দরকার নেই। এইগুলো প্র্যাকটিস বেশি করে করতে হবে এবং কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। এখন দেখেন গ্রাফিক্যালি কিভাবে মোড বের করা হয় সেটা আমরা একটু দেখব। জি স্যার। গ্রাফিক্যালি দেখেন এই গ্রাফটা দেখেন যে একটা হিস্টোগ্রাম মতো, হিস্টোগ্রাম। এখানে অঙ্কটা আমরা একটু পড়ি, বি নাম্বারে কি বলছে। এই যে the frequency distribution in the second case shows that the modal class, that one with the highest frequency, modal class বলতেছে যে সেই ক্লাসটাই যেটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, is 185 under 190. ফিগার 4.4 এই ফিগারটা shows a way of finding a single value to represent the mode. Basically the construction shown weights the mode towards the second most frequent class neighboring the modal class. ওগুলো দরকার নেই আপনাদের বোঝার। The figure shows that the modal weekly wages is approximately 186.60. আমরা ম্যাথমেটিক্যালি কত বের করেছিলাম? 186.74। আমি মনে করি ম্যাথমেটিক্যালি যেটা বের করা হচ্ছে দিস ইজ মোর কারেক্ট, আর ওরা বের করছে 186.60। নো প্রবলেম, এটা একটু এদিক ওদিক হলে সমস্যা নেই। এখন এই ছবিটা কিভাবে আঁকবো? ছবিটা সোজা। আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এর আগের পৃষ্ঠায় আমরা একটু যাই। এখানে কি দেওয়া আছে? 180 থেকে আন্ডার 185 এইভাবে সব দেওয়া আছে, আর এখানে নাম্বার অফ এমপ্লয়িজ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে 180 থেকে শুরু, শেষ হলো 210-এ। তাহলে এখানেও দেখেন এই যে 180 থেকে 185, 190, এই যে দেখেন এই যে যেহেতু 5 করে ডিফারেন্স, এই জন্য আমি ক্লাসগুলাকে এইভাবে মানে সেট করলাম 180, 185, 190 এইভাবে 210 পর্যন্ত। আর এই ভার্টিক্যাল এক্সিস আমি বলেছি হয় ফ্রিকোয়েন্সি নয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেহেতু এটা মোড, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির দরকার নেই, এখানে শুধু ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ এমপ্লয়িজ, নাম্বার অফ এমপ্লয়িজ সবচেয়ে কম আছে 7, সবচেয়ে বেশি আছে 57। তার মানে আপনি মোটামুটি 0 থেকে 60 পর্যন্ত করলেই ওই রেঞ্জে সব পেয়ে যাবেন। তাহলে 0 থেকে এরা 60 পর্যন্ত করতো। এবার আসেন যে 180 থেকে 185 যে বেস, এর হাইট হবে 41। যান ছবিতে 180 থেকে 185 এইটার উপরে চলে যান 41 পর্যন্ত গিয়ে এই বারটা আমি আঁকলাম। ক্লিয়ার? এই বারটা আঁকলাম। পরের ক্লাসে যান 185 থেকে 190, এইটার হাইট হবে 57। পরের ক্লাস হচ্ছে 185 থেকে 190, এইটার উপরে আবার 57 পর্যন্ত চলে যান হাইট। এই যে এইটা এর সঙ্গে মিশে গেল, এটা গায়ে গায়ে লাগাই দিলাম হিস্টোগ্রাম। ঠিক আছে?
তারপরেরটা 190 to 195, এটা 27, জান 190 to 195 এর হাইট হবে 27। এই যে এই ঘরটা আঁকলাম, এই এরিয়াটা আঁকলাম বা এই বারটা আঁকলাম। তারপরেরটা 195 to 200, এটা হাইট হবে 23, এই যে 23। তারপরেরটা 200 to 205, এটা হাইট হবে 15, এই যে 200 to 205 এর হাইট হচ্ছে 15। এই যে সোজাসুজি ওয়াই স্কেল থেকে যান, দেখেন ঠিক 15 সোজা আছে। আর লাস্ট ওয়ান ইজ 205 to 210, এটা হচ্ছে হাইট হবে 7, এই যে 7। আঁকা শেষ। আসলে ওই মডেল ক্লাস আর আগের পিছের এই দুটো হইলেই চলে, এই পরের গুলো লাগে না, কিন্তু আঁকতে হবে। ছবিতে সবগুলো দেখানোর এইটাই প্র্যাকটিস। ছবি আঁকাটা ক্লিয়ার কিনা সবার কাছে বলেন? তারপরে মডেল কিভাবে বের করতে হয় দেখছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। এখন দেখেন এই যে মডেল ক্লাস 57, আপনি এখানে মডেল ক্লাস বের করতে পারবেন সবচেয়ে উঁচু কোনটা, সেইটা এই যে এইটা। এই মডেল ক্লাসের সাথে আমরা ম্যাথমেটিক্যালি দেখেছি যে প্রি মডেল ক্লাস এবং পোস্ট মডেল ক্লাসের একটা সম্পর্ক আছে। ম্যাথমেটিক্যালি ডেল্টা 1 আর ডেল্টা 2 বের করতে গেলে প্রি মডেল ফ্রিকোয়েন্সি এবং পোস্ট মডেল ফ্রিকোয়েন্সি এই দুটা কাজে লাগে। এখানেও গ্রাফিক্যালিও তাই। আগের যে বারটা আছে এইটা যেখানে যে হাইটটা শেষ হলো, সেখান থেকে এই মডেল বারের ওই কর্নার পর্যন্ত একটা দাগ টানবেন আড়াআড়ি এইভাবে, ঠিক আছে? আবার পরের যে বারটা হলো ওইটার হাইট যেখানে শেষ হলো, এখান থেকে ওই মডেল ক্লাসের বিপরীত দিকের ওইটা একটু টানবেন। টানলে এই দুটো ডায়াগোনাল যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, সেখান থেকে একটা ডটেড লাইন দিয়ে নিচের দিকে চলে আসবেন। এইটাই হচ্ছে আপনার মোড। বলেন বোঝা গেল কিনা? জি স্যার। স্যার শেষেরটা একটু আরেকটু যদি বলতেন স্যার। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে এই মডেল ক্লাসের ওই ডায়াগোনাল বাদ দিয়ে এই যে হিস্টোগ্রামটা আঁকলাম, হিস্টোগ্রাম আঁকাটা সবার কাছে ঠিক আছে কিনা? জি স্যার। যদি তাই থাকে তাহলে পরে এবারে যে দুটো আড়াআড়ি যে দাগ আছে এই দুটো কিভাবে আঁকতে হবে, আগের যে ক্লাসটা আছে ওইটার হাইয়েস্ট লেভেল থেকে ওই মডেল ক্লাসের বিপরীত দিকে একটা কর্ণ আঁকবেন এইরকম। আবার পরেরটা যেটা আছে ওইটা যেখানে শেষ হলো ওখান থেকে আবার এর মডেল ক্লাসের বিপরীত দিকে আর একটা কর্ণ বা ডায়াগোনাল আঁকবেন। আঁকার পরে দুই কর্ণ যেখানে ছেদ করলো সেখান থেকে ডটেড লাইন দিয়ে এক্স অ্যাক্সিসে চলে আসবেন, যে এটা কোথায় কোন পয়েন্ট ইন্ডিকেট করে, ওই পয়েন্টটা হচ্ছে মোড। এটা এখানে বলছে যে 186.60, আপনারা 186.60 এখানে দিয়ে দেবেন। আর যদি কেউ এরকম ম্যাথমেটিক্যালি চেক করতে চান তাহলে এই যে 186.74 লিখবেন না, না লিখে লিখবেন 186.7, কারণ 7 লিখলে বোঝা যাবে যে আপনি অঙ্ক সেইটা বের করছেন। নাহলে চোখের আন্দাজে একেবারে 100 ভাগের 1 ভাগে আপনি কারেকশন করে ফেললেন, এটা বিশ্বাসযোগ্য না। সেই জন্য ওইটা আপনি বড় জোর দেবেন 186.70 দিয়ে দেবেন, ওইটা 100% কারেক্ট। ঠিক আছে স্যার মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে এই নিচের বিন্দুটা মিলানো একটু টাফ হয়ে যাবে গ্রাফে আমাদের ক্ষেত্রে। এখানে নিচের ওই স্যার ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে যে পয়েন্টটা না 186.70 বা 60 স্যার, দুইটার ক্ষেত্রে একটু মিলানোটা স্যার ওই যে উপর নিচ করে মিলানোটা টাফ হয়ে যাবে স্যার। হ্যাঁ, দশমিকের পরে এক ঘরের বেশি মিলাইতে যাবেন না ম্যাথমেটিক্যালি যদি বের করতে চান, কারণ হচ্ছে যে আমাদের চোখেরও একটা লিমিট আছে। এটা আমরা হয়তো ওই যে যখন দশমিকের পরে 2 ঘরে যাব তখন বোঝা যাবে যে এটা আসলে খুব বড় স্কেলের ওই গ্রাফ পেপার না হলে এগুলো করা সম্ভব না। ঠিক আছে? তার মানে স্যার দশমিকের পরে আমরা যারা যদি 25 জন পরীক্ষা দিই তাহলে 25 জনের দশমিকের পরে ভিন্ন ভিন্ন হবে, এটা স্বাভাবিক স্যার। এইটা কিছু না, 186 পয়েন্ট, কারোর হলো 60, কারোর হলো 70, কারোর হলো 65, দ্যাট নট দ্য ম্যাটার, সব কারেক্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তবে প্রসেসটা যেন ঠিক থাকে, প্রসেসটা যেন ঠিক থাকে। আন্দাজে ওই যে 180 এত লিখে দিলাম, লিখলেই হয়ে যাবে, এটা যেন আশা না করা হয়। আমরা ওইটা দেখি যে অঙ্কটা বুঝে স্টেপ বাই স্টেপ পড়ে তারপরে অ্যান্সারটা আসছে। এমনও আছে যে দেখা গেল যে অঙ্কের অ্যান্সারের আগের লাইন পর্যন্ত অঙ্ক 100% কারেক্ট, অ্যান্সারটা লিখতে করছে ভুল, এখানেও কিন্তু 90% নম্বর দিয়ে দেওয়া হয়। এখানে দেখেন নিচের অঙ্কটা একটু দেখেন, এই অঙ্কটা আছে মনে হয় আপনাদের বইতেই নাকি, দেখে নিই। হ্যাঁ, এই যে 442, আর আপনাদের আন্ডারস্ট্যান্ডিং 5
হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং 5 এ যেটা আছে, এটা সলিউশনটা ওই আপনাদের বইয়ের শেষের দিকে আছে, ওইটা দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমার কাছে সফট কপি যেটা আপনাদেরকে দিয়েছে, ওইটার হচ্ছে যে এই যে এখানে করে দেওয়া আছে একইভাবে। তো এখানে ওই একই পদ্ধতি দেখেন, এখানে মোট আমার সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 6, তাহলে মডাল ক্লাস হবে 360 370। তাহলে ওই ফর্মুলায় যদি আপনি যান তাহলে হবে 360 প্লাস উপরে যাবে -4 6 হ্যাঁ 5 6 - 4 আর নিচেই যাবে 6 - 4 প্লাস 6 - 5 ইনটু আই এর ভ্যালু, এই দুটোর ডিফারেন্স 10। এইটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে যেটা পাবেন এই যে দেখেন করে দেওয়া আছে, এটা হচ্ছে 366.67। স্যার হ্যাঁ স্যার এই যে 6 - 4 যেটা দিলেন, হ্যাঁ আমি যদি সরাসরি 4 দিয়ে দিই তাহলে হবে না? সরাসরি সরাসরি যদি 4 লিখি আমি, মানে ডেল্টার মানটা যদি 4 লিখি, 2 4 করতে আসলো। আমার কিন্তু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা থেকে উপরেরটা হবে ডেল্টা 1 আর নিচেরটা হবে ডেল্টা 2, হ্যাঁ তাই না? হ্যাঁ 4 তো না, 6 - 4 = 2। না 6 - 4 না দিয়ে আমি যদি ডেল্টার মানটা শুধু 4 লিখি তাহলে হবে না স্যার নাকি? কেন 4 লিখবেন কেন? এটা মানে পার্থক্য, ডেল্টা মানে তো কোনো না না, এটা অবশ্যই 6 - 4 লিখতে হবে, নাহলে অঙ্ক হবে না তো। আচ্ছা একটা স্যার। সম্পর্ক আছে তো। আসলে ঘটনাটা ঘটছে কি, যে এই যে ওই 360 তে 370 এর ভিতরে মোডাল ক্লাসটা পিকটা কোন পয়েন্টে সেইটা আইডেন্টিফাই করা, সেই ক্ষেত্রে এই দুটোর একটা ইফেক্ট আছে তো, ওই জন্য এইভাবেই দিতে হবে। ফর্মুলার বাইরে আপনি যেতে পারবেন না তো, আপনি আমি কেউই যেতে পারবো না, ঠিক আছে? আর গ্রাফিক্যালি দেখেন এই যে ইফেক্ট যে আছে, দেখেন এখানে তাকায়, সরাসরি এইটা লিখলে তো হবে না, সরাসরি 4 লিখলে হবে না, আপনার তো আসলে এই যে এই পয়েন্টে যেতে হবে। ওই জন্যই এই 6 - 4, অর্থাৎ এই যে মোডাল ক্লাসের এটা আছে 6 আর আগের ক্লাসে আছে 4, আমার মোডাল ক্লাসের এটা আছে 6, পরের ক্লাসে আছে এটা 5। তার মানে এই 4 হচ্ছে এখানে বেশি নিচের দিকে টেনে ধরছে, আর 5 হলো একে একটু উপরে টেনে ধরছে। এই দুটো ক্রস করলো কোথায়? মাঝামাঝি না, কিন্তু এই দুটো কর্ণর লেন্থটা 2 রকম হওয়াতে এই পয়েন্টটা কিন্তু দেখেন ডান দিকে সরে গেছে। ওইটা সোজাসুজি নিচে আসলে আমি এখানে পেয়ে গেলাম আমার মোড। এই মোডটাই হচ্ছে ওই যে 3 কত বললাম, 370 কত, 366.67, বা আপনারা লিখবেন 366.7 অথবা 367 লিখলেও হবে। গ্রাফে দেখে চোখের যেটা ভালো মনে হয় ঠিক সেইটা হবে অ্যান্সার। এই যে ফ্রম দা হিস্টোগ্রাম the mode is 366.6 kg approximately, কারণ এটা কেজিতে দেওয়া আছে। আশা করি ক্লিয়ার এ পর্যন্ত। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে বইতে আছে কি, the comparison of the three averages। three average কোনটা কোনটা? মোড, মিডিয়ান, মিন, মিডিয়ান, মোড। হ্যাঁ, এরিথমেটিক মিন আছে, মোড আছে, মিডিয়ান আছে। এটা দেখি এখানে, এই যে এটা দেখেন মোড, মিন এন্ড মিডিয়ান। দেখেন একটু কি আছে, এটা আপনাদের বইতেও আছে, এখানে একটু আর কি ওইটা সাজিয়ে লেখা হয়েছে। স্যার একটা ছোট কোয়েশ্চেন, স্যার আমাদের কি জিওমেট্রিক মিন নিয়ে এখানে কোনো কাজ আছে? হ্যাঁ, তো জিওমেট্রিক মিনের কি কোনো কাজ আছে এখানে বিজনেস ম্যাথমেটিক্স? জিওমেট্রিক মিন না, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এগুলো নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। এই সীমা সিলেবাসে এটা নাই, তবে ওই আগে যে পুরান সিলেবাস ছিল ওখানে ছিল। এটা দেখেন যে মোড, মিন এবং মিডিয়ান এর, আমি এখন একটু আলাপ করি যে দেখেন এইদিকে তাকানোর দরকার নেই। ইন জেনারেল ডিসকাশন দেখেন এরিথমেটিক মিন বের করেছি, এখানে প্রত্যেকটা ডেটা কিন্তু আপনার কাজে লাগছে, সব কয়টা যোগ করে তারপরে নাম্বার দিয়ে ভাগ দিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে অ্যাকসেপ্টেবল একটা মিন, এরিথমেটিক মিন যেটা, এখানে সব কয়টা এলিমেন্টকে আমরা কাজে লাগাতে পারি। মিডিয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম যে মাঝখানে কি আছে, এই আগে পিছে কি আছে, কত আছে, এটার জন্য ইম্যাটেরিয়াল। এইটার ওই যে যেমন আপনার এরিথমেটিক মিনের ক্ষেত্রে বলেছিলাম যে আউটলায়ার্স বা ওই যে কি বলে ওইটাকে, যে এক্সট্রিম ভ্যালু, এর একটা ইফেক্ট আছে। মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু সেইটা নাই, কারণ হচ্ছে মিডিয়ান হচ্ছে মাঝামাঝি কি আছে ওইটা নিয়েই আমার সব মাথা ব্যথা, আশেপাশে কি আছে ওইটার দরকার নেই। অর্থাৎ মিডিয়ান কিন্তু
রিপ্রেজেন্টেটিভ না, সবাইকে ইনক্লুড করে না। মোডের ক্ষেত্রেও দেখেন একই অবস্থা। মোড কি করলো, এই মোডাল ক্লাসটা নিল আর তার আগে এবং পিছে দুটো ক্লাস নিল। ওর তার আগে কি আছে বা তারপরে কি আছে এটা কিন্তু সে বিবেচনায় নিল না। এইটা হচ্ছে মোডের মিন আর মিডিয়ানের কিন্তু শর্টফল, কিন্তু মিনের ক্ষেত্রে সবগুলো আসে। তা এখন আমরা এই কম্পারিজনটা যদি একটু পড়ি, এখানে মোডের ক্ষেত্রে কি বলছে, renders only a general description of one feature of the distribution and a relatively unimportant average. দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ এভারেজ না, এর কারণ কিন্তু ওইটাই। এইটা শুধু আপনাকে ইন্ডিকেট করে যে এই যে ডেটাগুলো দেওয়া আছে পিক কোনটা, পিক মানে সর্বোচ্চ লেভেল কোনটা, এইটা হচ্ছে মোড। প্রচুর সবচেয়ে বেশি কে, এইটা নির্দেশ করে, কিন্তু এইটা আমার অন্য কোনো কাজে লাগে না খুব একটা। মিনের ক্ষেত্রে বলছে অ্যারিথমেটিক মিন মোস্ট ইজিলি কমিউনিকেটেড, টেকস অ্যাকাউন্ট অফ অল দি ডেটা অ্যান্ড মোস্ট রিপ্রেজেন্টেটিভ এভারেজ। দেখেন মিনের ক্ষেত্রে যেটা বলছে সবকটাই কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মিডিয়ানে যান, unaffected by outliers, মানে ওই যে এক্সট্রিম ভ্যালু যেগুলো আউটলায়ার্স নিশ্চয়ই খেয়াল আছে যে 2, 4, 5, 6, 7 হঠাৎ করে দেখা গেলো 50 হাজির, মানে বিরাট গ্যাপে একটা বড় সংখ্যা চলে আসলো, অথবা বিরাট গ্যাপে একটা ছোট সংখ্যা চলে আসলো। এইগুলোকে বলা হয় আউটলায়ার্স বা এক্সট্রিম ভ্যালু। এইটার দ্বারা মিডিয়ান এফেক্টেড হয় না, কিন্তু মিন হয়। There are some circumstances median might be more appropriate than the mean. কিছু কিছু ক্ষেত্রে বলছে যে মিন থেকেও মিডিয়ানটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। Generally the best average for open-ended group distribution. Open-ended যদি থাকে তাহলে মিনটা অনেক সময় বের করা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে মিডিয়ানটা আমাকে মোস্ট রিপ্রেজেন্টেটিভ একটা ফিগার আমাকে দেয়। মিডিয়ান হচ্ছে মাঝামাঝি ফিগার, মাঝামাঝি থেকে আমি বলতে পারি যে এটার এভারেজ মোটামুটি এইরকম, এটা হচ্ছে মিডিয়ান। স্যার হ্যাঁ স্যার মুখে যা বলছেন মানে যা বোঝাচ্ছেন আর ল্যাঙ্গুয়েজ স্যার কেমন যেন একটু বিপরীতমুখী, মানে কেমন যেন স্যার বোঝা একটু ভাষাগত অন্যরকম। কিরকম? স্যার মোস্ট ইজিলি কমিউনিকেটেড, স্যার আমরা যদি এটা বাংলা করি বাংলাটা বুঝি, কিন্তু রিলেশনটা কি স্যার সেটা বুঝতে পারি। মোস্ট ইজিলি কমিউনিকেটেড মানে আমি যদি বলি কাউকে যে গড়ে ওইটার দাম কিরকম পড়ছে, তাহলে সে কিন্তু ওই মিডিয়ান আর মোডের চিন্তা করবে না, সেই যে এই গড়ের চিন্তা করবে। আমরা নর্মালি আমাদের বাস্তব জীবনে গড় বলতে কিন্তু এরিথমেটিক মিনটা বোঝাই, এই জন্য বলছে যে মোস্ট ইজিলি কমিউনিকেটেড। এমনি গড় বলতে আপনার মাথায় প্রথমেই কোনটা আসবে? গড়, তাহলে ওই কটা যোগ করে একসাথে ভাগ করা হয়েছে, বুঝতে পারছেন? এই জন্যই স্যার থিওরি কত পার্সেন্টের মধ্যে আসে স্যার এক্সামে? হ্যাঁ স্যার পরীক্ষাতে কি থিওরি বেশি একটা আসবে স্যার? হ্যাঁ অবশ্যই আসতে পারে, এটা থিওরিটিতে আসতে পারে, তো থিওরিটিক্যাল কোশ্চেন। স্যার থিওরি গুলো বেশি ক্রিটিক্যাল মনে হয় স্যার। আরে একটু চর্চা করেন দেখবেন সোজা মনে হচ্ছে। আর এইটা যেভাবে লেখা আছে এইভাবে যে লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি বুঝলে পরে আপনার ভাষায় লিখবেন। আর এইটা দেখবেন যে আমাদের যে জেনারেল ইউনিভার্সিটির বইগুলো আছে ওখানে একদম পয়েন্ট করে করে এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিফারেন্স এগুলো দেওয়া আছে, ওইগুলো একটু বের করে দেখবেন। স্যার এই স্লাইডগুলো কি আপনি দিবেন স্যার আমাদেরকে? হ্যাঁ মানে স্যার এই যে স্লাইডগুলো এখন স্যার দেখাচ্ছেন স্যার, এগুলো একটু আজকে আমাদেরকে স্যার হোয়াটসঅ্যাপে এখান থেকে ছবি তুলে নেন, স্লাইড আর নাহলে আইসিএম এর কাছে চাইতে হবে, ঠিক আছে? যেগুলো সবই আপনাদের বইয়ের জিনিস, তো এটা বইয়ের বাইরে কিছু নাই, একটু কষ্ট করতে হবে। তাও কষ্ট করে এগুলো চর্চা করতে গেলে দেখবেন এমনি মুখস্থ হয়ে গেছে। আমরা এর পরে যাই, পরে দেখেন এখানে আমরা আগে যেগুলো এখন হচ্ছে মেজার্স অফ স্প্রেড, এর ভিতরে এই যে লাল কালি দিয়ে যে কয়টা আছে আমরা এই কয়টাই শিখবো, এই কয়টাই আমাদের সিলেবাসে আছে, বাকিগুলো এখানে নাই সিলেবাস। এইটা একটু দেখেন, তাহলে প্রথমে আমরা দেখবো যে স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে বিস্তৃতি, বিস্তার, ডিসপারশন, স্প্রেড, ডেভিয়েশন, এইগুলো বোঝায়।
মানে একটার থেকে আর একটা ডিফারেন্স কিরকম বা ডিস্টেন্স কিরকম বা দূরত্ব কিরকম, চওড়া কতটুকু, এইগুলো বোঝায় আর কি স্প্রেড দিয়ে। এই স্প্রেড মাপার যে কতগুলো স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে, এইগুলো হচ্ছে সেইগুলো। এর ভিতরে আমরা যেটা চর্চা করব সেটা হচ্ছে দি রেঞ্জ, আর ওই লাস্টের তিনটে, দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দি ভেরিয়েন্স এন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স কেও বলতে পারেন, কারণ ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি একই বলা চলে। তার মানে স্যার এসব দ্বারা বোঝাই হচ্ছে যে মানে ডেটা সেটের ডেটাগুলোর মাঝখানে যে মানে হ্যাঁ, অ্যাভারেজ ডেটাগুলো যে ওইটাকে কি বলবো যে সিমেট্রিক বা ওই যে আর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা, ওয়ার্ড ইউজ করা হয় যে মানে স্যার একটা ডেটা থেকে ডেটাগুলো কতটা কাছাকাছি একটা অপরের, এই নিয়ারনেস যত বেশি হবে এর ডেভিয়েশন তত কম হবে। এটা কি অ্যাডজাসেন্ট স্যার? অ্যাডজাসেন্ট পাশাপাশি বলতে পারেন, ওইটাও ঠিক আছে এক সেন্সে। যতটা নিকটবর্তী ডেটা হবে একটা গ্রুপে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যে কোনো ডেভিয়েশন খুব কম হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হওয়া মানেই হচ্ছে একটা থেকে আর একটা দূরত্ব বেশি, এইটাই। তা সেইটাই আমরা দেখব যে কিভাবে আসলে এটা বের করা হয় এবং এইটার সিগনিফিকেন্সটা কি, এটার মানেটা কি, সেইটা আমরা পরের স্লাইড গুলোতে দেখব। এখানে একটু আমরা বইতে দেখে আসি কি আছে, কম্প্যারিজন অফ দ্য থ্রি এভারেজ। এটা একটু পড়বেন আপনারা বাসায়, এই বইয়ের ভিতরে এগুলো সব লেখা আছে, পড়বেন। এই যে মেজার অফ স্প্রেড, এখানে যে রেঞ্জ আছে আর লাস্টের যে দুইটা আছে ওইটার সাথে মনে হয় আমি আর একটা যোগ করেছি, এই কয়টাই হচ্ছে আমাদের সিলেবাসের বিষয়। এবং এই যে প্রথমটা হচ্ছে দি রেঞ্জ, রেঞ্জের এই যে ফর্মুলা গুলো দেওয়া আছে, আমি স্লাইডে কিন্তু ওইগুলোই নিয়েছি, দেখেন এই যে নিচে এই যে ফর্মুলা দুটো, এটা ওইখান থেকে নিচ্ছি। তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা ওই যে আপনার যেমন হচ্ছে যে আমরা যে আগের ক্লাসগুলো দেখে আসলাম যে একটা ডেটা সিরিজের সবচেয়ে ছোট আছে 180, হাইয়েস্ট আছে 210। তাহলে 180 থেকে 185, 185 থেকে 190, 190 থেকে 195, এইভাবে হাইয়েস্ট গেলাম 210 পর্যন্ত। তাহলে এখানে রেঞ্জ কত? ওই হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, অর্থাৎ 210 মাইনাস 180, এই দুটো ডিফারেন্স বের করলে যেটা হয় সেইটাই হচ্ছে আমার রেঞ্জ। এইটা ক্লাসিফাইড ডেটার ক্ষেত্রে এরকম। আর যদি ডেটা গ্রুপে না থাকে তাহলে নিচের ফর্মুলাটা, রেঞ্জ ইকুয়াল টু লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু প্লাস 1। আমরা এরপরে দেখবো যে এটা কিভাবে রেঞ্জটা বের করা হয়। রেঞ্জটা খুবই সহজ, অতএব খুব দ্রুতই আমরা এটা স্কিপ করে যাব। তা আপনারা এখান থেকে একটু দেখে নেন। দি রেঞ্জ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু মাইনাস দ্য লোয়েস্ট ভ্যালু, বাট দিস ক্যান বি মিসলিডিং। Where the data is arranged in classes, range equal to this. Where the data is not grouped, the range is this. এরপরে এখানে আসেন, আমরা এই এক্সাম্পলটা অনেকবার অন্য কাজে আমরা ব্যবহার করেছি, এখানে দেখেন কিভাবে করা হলো সেইটা একটু দেখেন। স্যার, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট এর সাথে এক যোগ করার কারণ কি? হ্যাঁ আচ্ছা বলছি, এটা আপনাকে এইটা দেখেন তারপরে বোঝাই দিচ্ছি।
আচ্ছা, ওই যে 1 কেন যোগ করা হলো, এটা হচ্ছে যে বিষয়টা এইরকম যে মনে করেন যে একটা তাকে বই আছে, বইয়ের সিরিয়াল হলো 5 থেকে 10 পর্যন্ত, এখানে কয়টা বই আছে বলেন যিনি? 6টা স্যার। এটা কিভাবে পেলেন? 10 মাইনাস 5 প্লাস 1, বুঝতে পারলেন? জি জি স্যার। এই জন্যই 1টা আসছে, এই জন্য যে ওই ইনক্লুসিভনেস এনশিওর করার জন্য। তা এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটা আমরা আগে দেখেছি যে দুটো সব ওই যে উইকলি টেকিংস এর অঙ্ক, নাকি এটা কিসের জিনিস দেখেন, এটা অন্য একটা অঙ্ক দেখেন। এই রিসেন্টলি, এটা সম্ভবত আমরা বেসিক ম্যাথে করেছিলাম, এই রিসেন্টলি রিটায়ার্ড কাপল are considering investing their pension lump sums in the purchase of a small shop. Two suitably sited premises, দুটো খুব সুন্দর জায়গাতে যে কোনো একটা দোকান কিনতে চাচ্ছে। একটা হলো এ জায়গা আর একটা হলো বি জায়গা, দুটো জায়গার নাম এখানে এইভাবে দেওয়া আছে। আর ডিসকভার্ড the average weekly takings of the two shops are quoted as average মানে arithmetic mean, এটা দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 1050, দ্বিতীয়টা 1080। আমরা কিন্তু এই অঙ্কটা আগে করে আসছি ওই এভারেজ বের করার ক্ষেত্রে বা মিডিয়ান বের করার ক্ষেত্রে এটা করে আসছি, বা মোড বের করার ক্ষেত্রে। Upon further investigation, the investors discovered that the averages quoted come from the following recent weekly takings, এইরকম। একটা দোকান হলো সব এ বলছে আর একটা বি বলছে। সব এতে তারা সপ্তাহে সপ্তাহে পাবে উইকলি টেকিংস, প্রতিদিন পাবে 1120 পাউন্ডস, তারপরে সপ্তাহে 990 পাউন্ডস। এইভাবে তারা এই সপ্তাহে 6 দিন তারা এই টাকাগুলো আয় হবে বলে এক্সপেক্ট করছে। আবার সব বিতে এইটা পাচ্ছে। অ্যাডভাইস দা কাপল, এই কাপলকে অ্যাডভাইস করতে হবে। এখন দেখেন এই যে নিচেই অঙ্কটার সলিউশন একটা দেওয়া আছে, এইটা দেখে কাপলকে অ্যাডভাইস করতে হবে তার কি এটা নেওয়া ভালো হবে নাকি বি শপটা কেনা ভালো হবে। সেইটা এখান থেকে ডিসিশন নিয়ে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে আপনাকে অ্যাডভাইস করতে হবে ওই কাপলকে। অঙ্কটা একটু পড়ে দেখেন যে বুঝতে পারেন কিনা, তারপরে অঙ্কের সলিউশনে যাই। তাহলে এটা দেখেন অঙ্কটা যে সলিউশনে ফার্স্ট হচ্ছে যে আমরা যেহেতু রেঞ্জের অঙ্ক করছি, এখানে তাহলে রেঞ্জটা কত হবে দেখেন। রেঞ্জ অফ এতে রেঞ্জ কত হবে? আমাদের ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1। এখানে হাইয়েস্ট কত? হাইয়েস্ট আছে 1120 আর লোয়েস্ট আছে 990 নাকি? তাহলে হাইয়েস্ট লোয়েস্ট প্লাস 1, এইটা 1120 মাইনাস 990 যোগ 1 ইকুয়াল টু 131। রেঞ্জ বি এর ক্ষেত্রে হাইয়েস্ট কত? 2115। এই যে 2115 আর লোয়েস্ট হচ্ছে 505 প্লাস 1 1611। এখন দেখেন এই যে তাহলে রেঞ্জের ভিত্তিতে, রেঞ্জের দৃষ্টিতে কোনটা বেশি অ্যাট্রাকটিভ? এ নাম্বার স্যার। এ না বি? এ নাম্বার স্যার। কেন? কারণ ডিফারেন্সটা কম। হ্যাঁ, ডিফারেন্সটা কম স্যার এটা। আচ্ছা, এখানে দেখেন কনক্লুশনটা কি টানলো? It can be seen that the much larger range in the latter case is almost entirely due to the single value 2115. The retired couple would therefore be well advised to look at larger samples of weekly taking figures. এখানে কিন্তু বলছে যে আমি যদি রেঞ্জের ভিত্তিতে নিই তাহলে বিটা বেশি অ্যাট্রাকটিভ। ঠিক আছে? জি স্যার। এই অঙ্কটার জন্য অ্যান্সারটা বি হবে। তবে এখানে যদি আপনাকে আরো কিছু বের করতে বলতো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেন, এরিথমেটিক মিন তো
তো দেওয়াই আছে এই যে উপরে 1050 আর 1180। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে তখন কিন্তু হয়ে যেত উল্টাটা, তখন এটা বেশি অ্যাট্রাকটিভ হতো। আর এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করার আছে, দেখেন এই জায়গাতে ইনভেস্টর গ্রুপটা কারা? রিটায়ার্ড কাপল, মানে হচ্ছে তারা সদ্য অবসরে গেছে। যারা অবসরে যায় তাদের কিন্তু রিস্ক টেকিং ক্যাপাবিলিটি থাকে না, বুঝতে পারছেন? তারা কিন্তু কোনো রিস্ক যাবে না, মানে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টে যেতে চায়। কিন্তু বি নাম্বারে দেখেন হাইয়েস্ট হচ্ছে 2115 আর লোয়েস্ট কত আছে 505। তার মানে যদি তার 2115 ইনকাম না হয়ে সব 505 হয় তাহলে তো তার সংসার চলবে না, তাই না? এই জন্যই রিটায়ার্ড কাপল যেহেতু এদের ব্যাপারে অ্যাডভাইস করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে নো রিস্ক, কনফার্ম ইনকাম দরকার আছে, না হলে না খেয়ে মারা যাবে। এই জন্য এই অঙ্কটার ক্ষেত্রে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ রেঞ্জ দি অ্যাট্রাকটিভ শপ ইজ শপ বি। এটা ঠিক আছে, এটার অ্যান্সার এটাই। আমরা এখন একটু পরে অন্য একটাতে যাই দেখি কি আছে। আমাদের রেঞ্জের ব্যাপারটা আমরা হ্যাঁ স্যার আপনি যে বললেন যে নতুন কাপল ওরা তো রিস্ক নিতে চাইবে না, সে ধরো তো ডিফারেন্স কমায় এমন জায়গাতে পড়ে স্যার, তাই না? নতুন এ রিসেন্ট রিটায়ার্ড কাপল, তার মানে তার আগে তো ইনভেস্ট করে নাই, নতুন করতে যাচ্ছে, তাই না স্যার? আপনি ওই আগেরটা বাদ দেন, সে রিটায়ার মানুষ টাকা পাচ্ছে কোথায়? রিটায়ারমেন্টে যাওয়ার সময় একটা রিটায়ারমেন্ট বেনিফিট পায়, তাই না? জি স্যার। সেই টাকাটা ইনভেস্ট করবে বাকি জীবন চলার জন্য, বুঝতে পারছেন? ইনভেস্ট করে যদি স্যার ওই যে যেটা বললেন যে 505 করে এরকম করে পায়, 80 এরকম করে পায়, তাহলে তো ওদের আবার প্রবলেম সমস্যা হয়ে যাবে, কম কম করে পেলে সমস্যা হবে। এই জায়গাটাই সেকেন্ডটা পছন্দ করবে ইয়াং কাপল যারা, তারা জি স্যার, নো রিস্ক নো গেইন, তাদের ফিলোসফি হলো এটা। জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে স্যার রিটায়ার পারসন এখানে রেঞ্জ অনুযায়ী অঙ্ক বি অপশন বি চয়েস করব। এইটা জাস্ট রেঞ্জ ক্যালকুলেশনের জন্য আপনাদেরকে এইটা বোঝানো হয়েছে। যদি আপনাদেরকে ওই দায়িত্ব দেওয়া হয় তো রিটায়ার্ড কাপলকে অ্যাডভাইস করেন, তাহলে আপনারা রেঞ্জের ক্যালকুলেশন করতেন না বা একটা আন্দাজ নিতেন যে কি আছে, কিন্তু আপনারা চলে যেতেন সরাসরি ওই এভারেজ আর হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চলে যেতেন। তবে স্যার এভারেজের ক্ষেত্রে কিন্তু সব বিটাই বেশি স্যার, এটা হলো 1080 আর সব এটা হচ্ছে 1050। হ্যাঁ, ওইটা এভারেজের ক্ষেত্রে এভারেজ দিয়ে হবে না, আসলে যেতে হবে হচ্ছে রিস্ক মেজার করতে হবে। আর রিস্ক মেজারের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? স্যার এই অঙ্কটা আমরা রেঞ্জ দিয়ে করেছি, কিন্তু ডিরেক্টলি তো রেঞ্জ এখান থেকে আমাদের কাছে চাইনি। না, রেঞ্জ চাইনি, এটা ঠিকই আছে, আপনি ভালোই প্রশ্ন করছেন। এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে শুধু রেঞ্জ দিয়ে এক্সপ্লেন করলে হবে না, তখন হয়তো লিখে দেবে অ্যাডভাইস দ্য কাপল কনসিডারিং অর ক্যালকুলেটিং দ্য রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটসেট্রা, এইভাবে হয়তো বলে দেবে, তখন আর বাড়তি দিয়ে একটা ওয়ার্ড যোগ করে দিতে পারে। ঠিক আছে? আর আপনারা রেঞ্জ বের করেও যদি করেন, ওই যে আমি যে কথাগুলো বললাম যে সিন্স দে আর রিসেন্টলি রিটায়ার্ড কাপলস দে আর নট ক্যাপেবল অফ টেকিং এনি ফার্দার রিস্ক, সো the purchase of shop B would not be wise to advise the couple. এইটা এই শুধু যদি রেঞ্জ দিয়ে দেয়, এইটা হচ্ছে যে আপনার কাছে কি চাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার অ্যান্সারটা কি রকম হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে আগাই, দেখা যাবে যে এই অঙ্কটা তো আবার অন্য ফরম্যাট পাওয়া যাবে। ইন্টার কোয়ান্টাইল এটা আমাদের দরকার নেই, এটা একটু আলাপ করেছিলাম, এটা দরকার নেই। এখানে ওই কোয়ার্টাইল রেঞ্জ এইটা কাউন্ট আসছে আবার কোত্থেকে? আমরা এইটা দেখি জাস্ট। আচ্ছা, এটা কোয়ার্টাইল দরকার নেই, এখানে কি আছে টু হ্যাভ এ 9 দরকার নেই, এটাও এগুলো আপনাদের সিলেবাসে নেই। এই যে এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখেন, এটা আবার সেম ওই রিসেন্টলি রিটায়ার্ড কাপল, একই অঙ্ক। এই জায়গাটাই দেখেন, এখানে আবার এসে কিন্তু আপনার ব্যাখ্যাটা আবার হয়তো অন্যরকম পেতে পারেন। এখানে কি বলছে, এই রিসেন্টলি রিটায়ার্ড কাপল আর কনসিডারিং ইনভেস্টিং দেয়ার পেনশন লাম্প, ওই যে একই অঙ্ক।
কিন্তু এখানে সব এ আর বি দিচ্ছে, দেখেন সব এ হচ্ছে এইটা। The average weekly takings of the two shops are quoted 1050 মানে স্যার আগেরটাকে রেফারেন্স করছি স্যার। upon further investigation the investor discovered that the averages quoted came from the following shop A is eto. Measure the spread of shop A's weekly takings. Give the example but give a sample of 6 weeks. এই 6 সপ্তাহের যে স্যাম্পল দেওয়া আছে এর ভিত্তিতে স্প্রেড এটা বের করতে বলছে। এইটা অ্যাবসলিউট ডেভিয়েশন আমি একটু দেখে নিই যে এটা আপনাদের আছে কিনা, এটাও নেই আপনাদের। তবে এইটা একটু জানিয়ে রাখি, একবার মনে হয় দেখেছিলাম হঠাৎ করে যে এরকম অঙ্ক আসছে। তা অ্যাবসলিউট ডেভিয়েশনটা কি জিনিস, এই যে এক্স মাইনাস এক্স বার এর এইটা বের করতে হবে। প্রথমে হচ্ছে এভারেজ দেওয়া আছে কত, 1050, তাই না? 1120 মাইনাস 1050। হ্যাঁ, প্রথমেই আপনারা কেউ একজন প্রশ্ন করেছিলেন যে ওই যে এরিথমেটিক মিনের 2 নাম্বার যেটা এই ছিল যে ডেভিয়েশনটা স্কোয়ার করা, এটা কি বোঝায়? ওই এখানে স্কোয়ারে যাচ্ছি না, মিন অ্যাবসলিউট ডেভিয়েশনে হচ্ছে স্কোয়ারে যাওয়া হয় না, কিন্তু ডেভিয়েশন বের করা হয়। যেমন আমার এই অঙ্কটার এভারেজ হচ্ছে 1050। কিসের এভারেজ? এই কয়টা ফিগারের এভারেজ আপনারা যোগ করে যদি 6 দিয়ে ভাগ দেন 1050 হবে। এখন ডেভিয়েশন কিভাবে বের করব? প্রত্যেকটা থেকে ওই এভারেজ বাদ দিবেন। যেমন 1120 মাইনাস 1050, 990 মাইনাস 1050, 1040 মাইনাস 1050, এইভাবে বিয়োগ করলে এই ফিগার গুলো পাবেন। 70 মাইনাস 60। হ্যাঁ, মোডে তো স্যার মাইনাস ফিগার থাকে না স্যার। কিসে? এক্স মাইনাস এক্স বারে টোটাল যে মাইনাস 60 লিখবো স্যার, এখানে তো মাইনাস ফিগার না, এটা তো বারে দিয়ে বের করে, এটা বার বলছে নাকি? এটাই মোড নাই। জি স্যার, এই যে এই যে অ্যাবসলিউট ভ্যালু তো বার না, এই যে মাইনাসটা আসলো কোত্থেকে? এই যে বার তো এই যে এখানে দেওয়া দেখা যাচ্ছে, আমি যে দেখাচ্ছি বার তো এইটাতে নাই, আমি তো এখনো বার দিয়ে শুরু করি নাই। ঠিক আছে, আমি হচ্ছে প্রথমে বিয়োগফলটা বের করলাম, কোনোটা পায় প্লাস কোনোটা মাইনাস। যখন অ্যাবসলিউট বলবো এই দেখেন এই যে এখানে নিচেই চলে আসছে। সো এই যে উইদিন দা ডোমেইন দ্যাট ইজ বার, তখন একটারও মাইনাস ফিগার নাই, সব প্লাস। ঠিক আছে, এই কয়টা যোগ করবেন, যোগ করে এই যে এন মানে নাম্বার অফ ফিগার 6টা, এন 6 দিয়ে ভাগ করবেন, করে এই যে 41.67 হলো, এইটাই হলো অ্যাবসলিউট ডেভিয়েশন। এইটাকে বলা হয় অ্যাবসলিউট ডেভিয়েশন। তা আপনার এই অ্যাবসলিউট ডেভিয়েশন কি জিনিস, এই যে ফর্মুলাটা একটু নোট করে রাখবেন, আর কিভাবে বের করতে হয় এইটাও একটু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা অ্যাবসলিউট ডেভিয়েশন সাথে খুব ইন্টিমেট রিলেশনশিপ যেটা, সেটাই হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটা কিভাবে বের করে এটা দেখেন। The standard deviation is the most used measure of dispersion. দেখেন প্রথমেই লেখা আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিসপারশন মেজারের একটা টুল। The value of the standard deviation tells how closely the values of a data set are clustered around the mean. মিন থেকে ডেটাগুলো কতটা নিকটবর্তী বা কতটা দূরে সেইটা নির্দেশ করে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। In general, a lower value of the standard deviation for a data set indicates that the value of the data set is spread over a relatively smaller range around the mean. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হওয়া মানে হচ্ছে ডেটাগুলো তার মিনের কাছাকাছি আছে। ইন কন্ট্রাস্ট, বিপরীত ক্রমে, a larger value of the standard deviation for a data set indicates that the values of the data set are spread over a relatively larger range around the mean. যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বড় হয় তাহলে বুঝতে হবে এই ডেটাগুলা মিনের
চেয়ে একটু দূরে দূরে, মিনের চেয়ে ওই ডেটাগুলোর ডিফারেন্সটা একটু বেশি বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রুপ ডাটার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করা হয়। দেখেন এইটাও একটু লিখে রাখেন। ঠিক আছে, এই ফর্মুলা দুটো হচ্ছে যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সামেশন এক্স বাই সামেশন এফ, এইটা কিন্তু মিন, মানে সবগুলো ডেটা যোগ করলাম, করে নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে গড় বেরিয়ে গেল। এই গড়ের স্কোয়ার, আর এইটা হলো ওই যে ডেটা আমার দেওয়া আছে সেইগুলোর স্কোয়ার করে সংখ্যা দিয়ে ভাগ। স্যার তাহলে স্যার হ্যাঁ বলেন। স্যার এই কথাটা আবার বলবেন স্যার, এই কথাটা স্যার প্রথম যে স্যার না আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, প্রথম কথাটার মানে কি জানেন স্যার? দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট ইউজড মেজার অফ ডিসপারশন। হ্যাঁ, ডিসপারশন মানে বিস্তৃতি। এই বিস্তৃতি পরিমাপের সবচেয়ে বেশি ব্যবহৃত টুলস হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, জি স্যার, তাহলে আমরা ডেভিয়েশন মানেও তো বিস্তৃতি মনে হয় স্যার। ডেভিয়েশন ডিসপারশন সব একই জিনিস, ডিফারেন্স। আর এই ফর্মুলার ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করলেন কে, এই যে সেকেন্ড পার্টের যে ব্র্যাকেটের ভিতরে সামেশন এক্স বাই সামেশন এফ অথবা সামেশন এফ এক্স বাই সামেশন এফ, এই দুটোই কিন্তু মিনের ফর্মুলা, গড়ের ফর্মুলা, এরিথমেটিক মিন। এইটা হলো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, এটা গ্রুপ ডাটার ক্ষেত্রে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেইগুলো যোগফল বের করে ফ্রিকোয়েন্সি টোটাল দিয়ে ভাগ করা, নাম্বার দিয়ে ভাগ করা। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির সাথে আমরা মিড পয়েন্ট গুণ করি, গুণ করে সেটা যোগ করে তারপরে ফ্রিকোয়েন্সির যোগফল দিয়ে ভাগ করি। ঠিক আছে, এরপরে আসেন ওই এটা কি তাহলে স্যার প্রথমে স্যার একটু স্যার প্লিজ, আর এখানে প্রথমটা স্যার আনগ্রুপ ডাটার ক্ষেত্রে ওটা বোঝাচ্ছে মিড পয়েন্টের স্কয়ারের যোগফল বাই ফ্রিকোয়েন্সি। আনগ্রুপ না, এটা গ্রুপ ডাটার ক্ষেত্রে। উপরেটা উপরে সামেশন উপরেরটা কোনো মিড পয়েন্ট নাই, উপরেরটা যেগুলো দেওয়া থাকবে সবগুলো ডাইরেক্ট র‍্যান্ডম ডাটা। জি স্যার, র‍্যান্ডম ডাটা। হ্যাঁ, মানে র‍্যান্ডম যে ডাটা দেয়া থাকবে সেইটা। হ্যাঁ, এই যে উদাহরণ দেখেন, এবার বুঝতে পারবেন। এখানে দেখেন ওই আবার একই অঙ্ক চলে এসেছে, ওই রিসেন্টলি রিটায়ার্ড কাপল। এখানে অঙ্কটা তো আর পড়লাম না, যেহেতু আগেই পড়া আছে আমাদের। সব এর ক্ষেত্রে এই টেকিং, সব বি এর ক্ষেত্রে এইটা। হ্যালো কিছু বলবেন স্যার? আজকে পর্যন্ত থাকলে ভালো তো স্যার, আজান দিচ্ছে তো অনেক আগে স্যার। জি স্যার, এমনি ব্রেনে তো আসতেছে না। টাইমও শেষ, আর 5 মিনিট নেই। টাইম আর 5 মিনিটও নেই, আমি এখনই শেষ করে দিচ্ছি। জি স্যার, এটা বুঝাই যাবে স্যার এটা আগামী ক্লাসে বোঝাইলে মনে হয় ভালো হতো স্যার। জি স্যার, তাহলে আমরা আগামী দেবেন না স্যার ক্লাসে আজকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্কটা একটু করব। ক্রিটিক্যাল। একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু এর পরের ক্লাস থেকে একটু দ্রুত যাব, কারণ সিলেবাসের এখনো অনেক বাকি, ক্লাস কিন্তু কমে আসছে অনেক। তা ঠিক আছে, সবাই একটু বাসায় চর্চা করবেন। সবাই ভালো থাকেন, আমি এখানেই শেষ করে দিচ্ছি তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।